প্রিয় দর্শক, আ আপনারা কি কোনো সন্তানের বাবা? আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আজকে, দলমত নির্বিশেষে, আপনারা কি কোনো সন্তানের মা? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনাদের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর দৃশ্যটি কি? আমি নিশ্চিত যে আপনার উত্তর হবে যে আমার সন্তানের মুখের হাসি। প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের মাকে জিজ্ঞাসা করেন যে, "মা, তোমার সবচেয়ে সুখের, সবচেয়ে আনন্দের স্মৃতি কি?" আমি নিশ্চিত আপনার মা বলবে যে, "বাবা, তুই যেদিন জন্ম নিলি, সেইটি আমার সবচেয়ে সুখের স্মৃতি, সবচেয়ে আনন্দের স্মৃতি।" দর্শক, গত কয়েক সপ্তাহ ধরে শিশুদের, মৃত শিশুদের এই ছবিগুলো, তাদের গল্পগুলো, তাদের বাবা-মার আর্তনাদ, এগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? এই ছবিগুলো যখন আসছে, আপনারা কি দেখতে পারছেন? আমি পারছি না, দর্শক। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে, এই যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, হত্যাই বলবো আমরা এটাকে। এর কি কোনো বিচার হবে না? আজকে সেটা নিয়েই কথা বলছি যে আইনি প্রতিকারটি কি? কারণ হামের কারণে শত, শত শিশুর মৃত্যু এখন আর কেবল শুধু স্বাস্থ্য খাতের কোনো সমস্যা নয়। এটা আসলে রাষ্ট্রের দায়িত্ব পালনের ব্যর্থতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা সংবিধানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা আইনের শাসনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা মানবতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, দর্শক। দর্শক, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে ইউনূস শেখ হাসিনাকে ঈর্ষা করেন। এখন মনে হয় শুধু ঈর্ষা করেন বলাটি ভুল হয়েছে। সেই সাথে, সাথে তিনি ইউনূস এই দেশের মানুষদেরকে আসলে প্রচন্ড ঘৃণা করেন এবং শুধু মানুষদেরই নয়। এই দেশের শিশুরা তার কি ক্ষতি করেছে এটা আমি জানি না। সেই মাইলস্টোনের এতগুলো শিশু মারা গেল আর উনি তখনও হাসি, হাসি মুখে জুস খেতে, খেতে সেগুলো ধামাচাপা দিলেন, দর্শক। সেগুলো তো আপনাদের মনে আছে, আছে না? আজকে উনার কারণে কতগুলো শিশু মারা গেল, এখনো যাচ্ছে। প্রতিদিন মৃত্যুর মিছিল বড় হচ্ছে। এগুলোকে আর শিশু মৃত্যু বলার পর্যায়ে নেই, দর্শক। যা আমরা শুনতে পাচ্ছি এবং পড়ছি, যেই ব্যর্থতা এবং পরিকল্পিত ব্যর্থতার যে চিত্র আমাদের সামনে উঠে আসছে, তাতে মনে হচ্ছে যে এটি ছিল আসলে একটি সুপরিকল্পিত ইন এ ওয়ে হত্যাকাণ্ড। একদম ইচ্ছাকৃতভাবে এই দেশে শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তো এই যে শিশু হত্যার ঘটনা, এই এই মানুষদের, এই নরপিশাচদের বিরুদ্ধে আমাদের আইনি প্রতিকারগুলো কি, কি, দর্শক? প্রথমেই সংবিধান দিয়ে শুরু করি। কারণ এটা আমাদের সর্বোচ্চ আইন। আমি চেষ্টা করব খুব সহজে যেন এই আইনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি। তো বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে শুধুমাত্র ক্ষমতা দেয়নি, দর্শক, দায়িত্বও দিয়েছে। সংবিধানের ১৫ অনুচ্ছেদে জনগণের মৌলিক প্রয়োজন, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ১৮ ১ অনুচ্ছেদে জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আর ৩২ অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে জীবনের অধিকার। অনেকে বলবেন এটা অনেকটা আইনি কিছু কথোপকথন করতেই হচ্ছে, না করে উপায় নেই। কারণ আইনের বিষয়টি, সাংবিধানিক আইনটি যারা জানেন তারা বলবেন ১৫ এবং ১৮ অনুচ্ছেদ তো আদালতে সরাসরি বলবৎযোগ্য নয়। কিন্তু দর্শক, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বহুবার বলেছে যে রাষ্ট্র তার এইসব সাংবিধানিক দায়িত্বকে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। এই প্রসঙ্গে ডক্টর মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ অর্থাৎ সেই বহুল আলোচিত রেডিও অ্যাক্টিভ মিল্ক মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ছোট করে বলি। মামলাটি, নো সারপ্রাইজ দেয়ার, বিএনপি শাসনামলে করা মামলা। আ মানে বিএনপি শাসনামলে এই সমস্ত কাহিনী আসলে তো কোনো আ আসলে আ মানে খুব অবাক হওয়ার মতো কিছু না। তো এই মামলাটিও আসলে জন্ম হয়েছিল বিএনপির শাসনামলের একটি পার্টিকুলার সরকারি কার্যকলাপের উপর ভিত্তি করে।
পোল্যান্ড থেকে আমদানি করা গুঁড়ো দুধে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়ে। তারপরেও তৎকালীন বিএনপি মানে খালেদা জিয়া সরকার সেটি বাজারজাত করার প্রক্রিয়া চালিয়ে যায়। তখন এইটি নিয়ে মামলাটি করা হয়। তখন আদালত স্পষ্টভাবে কিন্তু বলে যে জীবনের অধিকার মানে কিন্তু শুধু বেঁচে থাকার অধিকার নয়। এর অর্থ স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ জীবন এবং প্রতিরোধযোগ্য ঝুঁকি থেকে সুরক্ষা। আদালত আরো বলেন যে জনস্বাস্থ্য রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। পরবর্তীতে আরো কয়েকটি মামলা হয়। মহিউদ্দিন ফারুক এবং ব্লাস্ট ভার্সাস বাংলাদেশে একটা নির্দিষ্ট ধারার কিছু মামলা হয়। সেই মামলাগুলোতে আদালত জীবনের অধিকারের ব্যাখ্যাটাকে আরো বিস্তৃত করেছে। এর মধ্যে রয়েছে মানবিক মর্যাদা সম্পন্ন জীবন, নিরাপদ পরিবেশ, মৌলিক স্বাস্থ্যসেবা এবং প্রতিরোধযোগ্য ঝুঁকি থেকে সুরক্ষা। অর্থাৎ যদি রাষ্ট্র জানে যে একটি ভয়াবহ সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে এবং সময় মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়, তাহলে সেটি আর শুধু প্রশাসনিক ব্যর্থতা থাকে না। দর্শক, এটি হয়ে যায় সাংবিধানিক দায়িত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এখানে আসলে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়েভারার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বলেছেন কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা। এই হামের যে প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যু এটার প্রেক্ষাপটে তিনি বলেছেন যে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ৫০% টিকা ওপেন টেন্ডার পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেয়। এখন ইউনিসেফ আগেই সরকারকে মানে ইন্টারিম সরকারকে ইউনিট সরকারকে সতর্ক করেছিল যে এতে টিকা সংগ্রহে ১২ মাস পর্যন্ত বিলম্ব হতে পারে। তারপরেও কিন্তু দর্শক এই অবৈধ আ পিশাচ ইউনূস সরকার সেই সিদ্ধান্তই বহাল রাখে। অর্থ ছাড়ে বিলম্ব হয়, কিছু টিকার মজুদ সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং ইউনিসেফ দর্শক একাধিকবার সরকারকে এই সম্ভাব্য প্রাদুর্ভাব, জটিলতা এবং শিশুদের মৃত্যুর ঝুঁকি নিয়ে ১ বার ২ বার নয় একাধিকবার লিখিতভাবে দর্শক সতর্ক করেছিল। এখন যদি এগুলো সঠিক হয়, অবশ্যই সঠিক না হওয়ার কোনো কারণ নেই। কি কারণে স্ট্যানলি এটি নিয়ে মিথ্যে কথা বলবেন? সেটা তো বোধগম্য নয়। উনি নিশ্চয়ই সত্য বলেছেন। তাহলে কিন্তু দর্শক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আইনগত দায়বদ্ধতার প্রশ্ন কিন্তু উঠে আসে। ইন্টারিম সরকার কি foreseeable রিস্ক সম্পর্কে তাহলে জানতো? এবং জানার পরেও কি reasonable preventive measure তারা নেয়নি? অবশ্যই নেয়নি। কেন নেয়নি? পাবলিক ল এর ভাষায় কিন্তু দর্শক এটি negligence, maladministration, arbitrariness এবং failure of constitutional duty র প্রশ্ন তৈরি করে। তো এই পরিস্থিতিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কয়েক ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে। তো প্রথমেই তো যেতে পারি আমরা সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে যে রিট এর বিষয়টি আছে সেখানে যেতে পারি। তো এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মামলার কথা না বললেই নয়। সেটা হচ্ছে ফুড অ্যাকশন প্ল্যান বা FAP-20 আমরা যারা আইনের ছাত্রছাত্রী এবং আইনের শিক্ষকরা যারা আছি আমরা, তারা এই না মামলাটি আমি আমার যেমন শিক্ষা জীবনেই এই মামলাটি সম্পর্কে জানতাম। FAP-20 একটা অত্যন্ত গ্রাউন্ড ব্রেকিং একদম খুবই বিখ্যাত মামলা বাংলাদেশের। এই মামলার মাধ্যমে বাংলাদেশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলার পথ খুলে যায়। আদালত বলেন সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও কোনো সচেতন নাগরিক বা সংগঠন জনস্বার্থে আদালতে আসতে পারে যদি মানুষের জীবন, স্বাস্থ্য বা পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ে। তো দর্শক, সেই আলোকে আজও সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে কিন্তু জনস্বার্থে রিট দায়ের করা যেতে পারে। দাবি কি হতে পারে? দাবি হতে পারে যে শিশু হত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা, টিকা সংগ্রহ সংক্রান্ত নথিগুলো প্রকাশ করা, ইউনিসেফের সতর্ক বার্তাগুলো ঠিক কি ছিল, কাকে দেওয়া হয়েছে সেটি প্রকাশ করা, প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশ করা। কারণ সেটি নিয়ে এখনো বিএনপি সরকার ধোঁয়াশা তৈরি করে যাচ্ছে। goodness knows why। জরুরি জাতীয় টিকাদান কর্মসূচির ব্যবস্থা করা, হাসপাতালে প্রস্তুতি, অক্সিজেন সাপোর্ট নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। যদিও একজন সন্তানকে হারানোর পর তার কি ক্ষতিপূরণ হতে পারে আমার জানা নেই। কিন্তু এট লিস্ট মানে রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের ক্ষমা চাওয়া এবং এক ধরনের বিচারের ব্যবস্থা করা দায়ী ব্যক্তিদের, এটা হচ্ছে এক্কেবারে মিনিমাম রেসপনসিবিলিটি কিন্তু রাষ্ট্রের। এখন আ দর্শক, আ একটা মানে আদালত কিন্তু চাইলে একটা আ কন্টিনিউইং ম্যান্ডামাস এর মাধ্যমে কিন্তু আদালত এই পরিস্থিতির ধারাবাহিক তদারকিটাও কিন্তু করতে পারে। যেমন ভারতীয় সুপ্রিম কোর্ট কিন্তু COVID-19 এর সময় সেরকম করেছিল। আচ্ছা।
আরেকটি অপশন হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত বা সংসদীয় অনুসন্ধান, পার্লামেন্টারি বা আ আ জুডিশিয়াল ইনকোয়ারি দর্শক। তো আন্তর্জাতিকভাবে যদি আমরা তাকাই তাহলে এটি কিন্তু সবচেয়ে যে কমন এবং সবচাইতে যে একটা এক্সপেক্টেড প্রক্রিয়া সেগুলোর একটি। এখন COVID-19 মহামারীর সময় ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকায় আদালত এবং তদন্ত সংস্থাগুলো কিন্তু ভ্যাকসিন সংগ্রহ কেন বিলম্ব হয়েছে, অক্সিজেনের সংকট কেন হচ্ছে, মৃত্যুর তথ্য গোপন করা কেন হয়েছে বা হয়েছে কিনা, আ এবং দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থাপনা যদি হয়ে থাকে তাহলে সেগুলো নিয়ে কিন্তু হস্তক্ষেপ করেছে এগুলোর মাধ্যমে। আম তো ভারতের সুপ্রিম কোর্ট তো অক্সিজেন ক্রাইসিস এবং ভ্যাকসিন পলিসি নিয়ে একাধিকবার শুনানি করে সরকারকে তথ্য প্রকাশ, অক্সিজেন সরবরাহ উন্নত করা এবং ভ্যাকসিন নীতি পরিবর্তনের কিন্তু নির্দেশের দিতে আমরা দেখেছি। তো আ এগুলো হচ্ছে গিয়ে এগুলো কিন্তু অবিলম্বে কিন্তু করার মতো কিছু কাজ। কিছু আইনি পদক্ষেপ। এখন এখানে যেটাকে আমরা বলি যে একটা ফৌজদারি দায় বা ক্রিমিনাল লায়াবিলিটির মানে দায়ী ব্যক্তিদের ক্রিমিনাল লায়াবিলিটির সম্ভাবনাও কিন্তু দর্শক উড়িয়ে দেওয়া যায় না। তো এখন যদি প্রমাণ পাওয়া যায় যে আগাম সতর্কতা উপেক্ষা করা হয়েছে, তথ্য গোপন করা হয়েছে, গুরুতর অবহেলা হয়েছে বা দুর্নীতি ছিল, তাহলে কিন্তু সেটার একটা ক্রিমিনাল লায়াবিলিটির প্রশ্ন ওঠে। দর্শক সেই সম্ভাবনাও আছে। কিন্তু সেই ব্যাপারে বিস্তারিত বলতে গেলে আসলে অনেকটা সময় চলে যায়। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কার বিচার করা যাবে এবং কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো ফৌজদারি দায় তো সাধারণত আমরা জানি নির্দিষ্ট ব্যক্তি, সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে। তো যদি ভবিষ্যতে স্বাধীন তদন্তে প্রমাণিত হয় যে আগাম সতর্কতা থাকা সত্ত্বেও গুরুতর অবহেলা, দায়িত্বে ব্যর্থতা বা ইচ্ছাকৃতভাবে বিলম্ব হয়েছিল, তাহলে সম্ভাব্য দায় কিন্তু কয়েক স্তরে উঠতে পারে দর্শক। তো প্রথমত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তো প্রশ্ন অবশ্যই উঠতে হবে। কারা টিকা সংগ্রহ নীতির এই যে যেই নীতিটার পরিবর্তন সেটার সিদ্ধান্তটি আসলে কারা নিয়েছিল? ওপেন টেন্ডার পদ্ধতির সিদ্ধান্ত কে অনুমোদন করেছিল? ইউনিসেফের সতর্কবার্তা কারা পেয়েছিল? অর্থ ছাড়ে বিলম্ব হয়েছিল কার সিদ্ধান্তে? জরুরি বিকল্প ব্যবস্থা কেন নেওয়া হয়নি? তো এই ক্ষেত্রে সম্ভাব্য দায়ের প্রশ্নগুলো উঠতে পারে স্বাস্থ্য উপদেষ্টা বা মন্ত্রী যাই বলুন স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, ইপিআই এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিজিএইচএস এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। দ্বিতীয়ত অর্থ ছাড় ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়ে থাকলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠতে পারে দর্শক। তৃতীয়ত যদি প্রমাণ পাওয়া যায় যে উচ্চ পর্যায়ের নির্বাহী নেতৃত্ব ব্যক্তিগতভাবে ঝুঁকি সম্পর্কে অবহিত ছিলেন, তবুও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, তাহলে তো গ্রস নেগলিজেন্স বা মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস ধরনের অনেক রকমের কিন্তু দায় উঠতে পারে। আর চতুর্থ তো যদি ভবিষ্যতে প্রমাণ হয় দর্শক যে মৃত্যুর সংখ্যা ইচ্ছাকৃতভাবে কম দেখানো হয়েছে, নথি গোপন করা হয়েছে বা বিভ্রান্তিকর সরকারি তথ্য প্রকাশ করা হয়েছে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা বা মুখপাত্রদের বিরুদ্ধেও ফৌজদারি প্রশ্ন কিন্তু দর্শক উঠতে পারে। কিন্তু এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ইউনূস সরকারের যে দায় সেটি তো আমরা দেখতে পাচ্ছি এই এই এ এ একেবারে মানবতাহীন, অবৈধ, অসভ্য এই অন্তর্বর্তীকালীন সরকার এবং শিশু হত্যাকারী এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দায়ের দিকটা আমরা দেখলাম। কিন্তু এবার আসি এবারে বর্তমান সরকার যেটি বিএনপি সরকার তাদের দিকে। তারা কি করছে? কারণ সংবিধান অনুযায়ী তাদেরও কিন্তু একটি কন্টিনিউইং কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে দর্শক। যখন হাসপাতালের বেডে ৪ জন ৫ জন করে শিশু রাখা হচ্ছে, যখন শিশুরা বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে, যখন বিশেষজ্ঞরা প্রত্যেকেই চরম ধরনের সমন্বয়হীনতার অভিযোগ করছেন, তখন সরকারের দায়িত্ব কিন্তু শুধু অতীতের দিকে আঙুল তোলা নয়, অবিলম্বে কিন্তু জরুরি ব্যবস্থা নেওয়া। তো সরকারের কি করা উচিত ছিল? দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা উচিত ছিল, তদন্ত কমিশন গঠন করা উচিত ছিল। এই শিশুদের বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল এবং সবচেয়ে বড় কথা কি জানেন দর্শক? বিএনপি সরকারের দায়িত্ব ছিল মানুষের সাথে, জনগণের সামনে সত্য কথা বলা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বিএনপি তার কিছুই করল না। এরা ইউনূস সরকারের দায় ধামাচাপা দিতে উঠে পড়ে লাগলো। কারণ কি দর্শক? কেন বিএনপি এমন করছে? কারণটা কি আপনারা জানেন? যদি আপনাদের কোনো ধারণা থাকে তাহলে আমাদেরকে একটু জানান। আমি genuinely baffled যে এই কাজটি তারা কেন করছে?
আ তারেক রহমান এই পর্যন্ত এই শিশুদের কারো বাবা-মাকে দেখতে গেছেন? সহানুভূতির একটা শব্দ বলেছেন? একটুখানি দুঃখ বা ক্ষোভ প্রকাশ করেছেন? লজ্জা প্রকাশ তো অনেক পরের কথা। পার্লামেন্টে কোনো আলোচনা হচ্ছে? হয়েছে? বিএনপি, জামাত, এনসিপি এরা কিসে ব্যস্ত? ব্যস্ত ৩২ ভাঙতে, নিরীহ মানুষকে শত, শত মামলা দিয়ে জেলে পুরতে, আওয়ামী লীগের মানুষদের, কবি, সাংবাদিক, লেখকদের হেনস্থা করতে। দর্শক, মানে শিশু হত্যাকারীরা নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ, কবি, সাহিত্যিকরা জামিন না পেয়ে বছরের পর বছর লিটারেলি আ জেলে ঢুকছেন। এই দেশে দর্শক যেন ভালো মানুষ হওয়াই অপরাধ। দেশকে ভালোবাসাই অপরাধ। মানুষকে রক্ষা করাই অপরাধ। আর মানুষকে হত্যা করা হচ্ছে এই দেশে ক্ষমতার চেয়ারে যাওয়ার হচ্ছে যেন পূর্বশর্ত। এবার একটু, একটু থামি দর্শক, একটু মনে করার চেষ্টা করি, একটু শেখ হাসিনার সময়টাকে মনে করার চেষ্টা করি। কোভিড মহামারীর মতো একটা অভূতপূর্ব বৈশ্বিক বিপর্যয়ের সময়েও কিন্তু বাংলাদেশ ভেঙে পড়েনি দর্শক। আপনারা সবাই সেটা আমরা সবাই সেটি আমাদের যাপিত অভিজ্ঞতা, জীবনের অংশ। পৃথিবীর বড়, বড় রাষ্ট্র যখন টিকার জন্য হাহাকার করেছে যে আমি এই এই ইংল্যান্ডে বসে আছি, বিলাতে বসে আছি, আমি দেখেছি সেই হাহাকার। যখন উন্নত দেশগুলো পর্যন্ত বিশৃঙ্খল হয়ে পড়েছিল, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কত দ্রুত টিকা সংগ্রহ করেছিল, কত দ্রুত গণটিকাদান কর্মসূচি চালু করেছে এবং কোটি, কোটি মানুষকে কিভাবে সুরক্ষার আওতায় এনেছে আমরা কি ভুলে গেছি দর্শক? মানুষ অন্তত এই বিশ্বাসটা রেখেছিল যে রাষ্ট্র তাদেরকে ছেড়ে যায়নি, সরকার তাদেরকে ছেড়ে যায়নি, তাদের পাশে আছে। ইউক্রেন যুদ্ধের পর যখন পুরো পৃথিবী জ্বালানি এবং অর্থনৈতিক সংকটে রীতিমতো কাঁপছিল দর্শক, তখনও শেখ হাসিনার সরকার কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছিল। বিশ্বব্যাপী অস্থিরতার মাঝেও দেশকে কার্যকরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার তার যেই অভূতপূর্ব সক্ষমতা, আজকে সেটি আরো বেশি করে স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে। তাই না দর্শক? কেন সম্ভব হয়েছিল সেটা? শেখ হাসিনা কেমন করে পেরেছিলেন? কারণ তার পরিকল্পনা ছিল, তার প্রস্তুতি ছিল, তার প্রশাসনিক সক্ষমতা ছিল, তার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল, তার একটা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার একটা নেতৃত্ব ছিল এবং সবচেয়ে বড় কথা কি জানেন? তিনি মানুষের জীবন রক্ষা করার রাজনৈতিক সদিচ্ছাটুকু পোষণ করতেন। তিনি মানুষকে রক্ষা করতে চাইতেন, তিনি মানুষকে ভালোবাসতেন, তাদেরকে নিজের মানুষ মনে করতেন। আজকে আমরা সেই পার্থক্যটাই কিন্তু নির্মমভাবে দেখছি। আজকে জাতি প্রশ্ন করছে রাষ্ট্র কোথায়? জবাবদিহিতা কোথায়? মানুষের জীবনের মূল্য কোথায়? সবচেয়ে বেদনাদায়ক বিষয় কি হলো দর্শক জানেন? এই শিশুদেরকে নিয়ে ধারাবাহিকভাবে কে কথা বলছে? কেউ না। উদ্বেগ জানাচ্ছে কে? কেউ না। সতর্ক করতে, উদ্বেগ জানাতে, উম ধারাবাহিকভাবে কথা বলতে কার্যত আমরা একজন নেতাকেই দেখেছি। তার নাম শেখ হাসিনা। অথচ এটা তো হওয়া উচিত ছিল পুরো রাষ্ট্রের আর্তনাদ। পুরো সরকারের, আজকের সরকারের জরুরি অগ্রাধিকার। এটা তো হওয়ার কথা ছিল পুরো রাজনৈতিক ব্যবস্থার লজ্জা দর্শক। তা হয়নি। এই সংকট আমাদের আরেকবার মনে করিয়ে দিল যে রাষ্ট্র পরিচালনা শুধু ক্ষমতার প্রশ্ন নয় দর্শক, এটা সক্ষমতার প্রশ্ন। সক্ষমতা আর ক্ষমতা দুটোর মধ্যে পার্থক্য আছে। একটি এটি একটি দূরদর্শিতার প্রশ্ন দর্শক, যেই দূরদর্শিতাই সরকারের নেই। অন্তর্বর্তী সরকারের তো নেই। একজন মানুষের ছিল। প্রশাসনিক দক্ষতার প্রশ্ন এটি, সেটি একজন মানুষের ছিল। একটা মানুষের জীবনকে ঠিক কতটুকু ধনী দরিদ্র নির্বিশেষে নিজের মানুষ মনে করে মানুষের জীবনকে কতটুকু মূল্য দেওয়া হয়, এটি সেই প্রশ্ন দর্শক এবং সেই মূল্য শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে দিয়েছেন ২ জন। একজনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজনের নাম তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার সময় মানুষ জানতো যে সংকট আসবে কিন্তু সংকট এলে রাষ্ট্র তাদের জন্য লড়বে। আজকে মানুষ সেটাই কিন্তু দর্শক সবচেয়ে বেশি মিস করছে। তো এখন প্রশ্ন দর্শক, এই যে আমি আইনি ব্যবস্থাগুলোর কথা বললাম, বিএনপি কি তার কোনো একটি আইনি ব্যবস্থা নেবে? না, নেবে না। তাহলে আমরা কি করব দর্শক? আমরা প্রশ্ন করব। তো দর্শক প্রশ্ন করুন। যেই ব্যক্তি কয়েক হাজার শিশু হত্যার জন্য দায়ী, তাকে কেন দেওয়া হলো ভিভিআইপি মর্যাদা? তাকে কেন বসানো হলো এই দেশের রাষ্ট্র ক্ষমতায়?
আর আর যিনি এই দেশের মানুষকে রক্ষা করেছেন, তাকে কেন দেওয়া হলো একটা প্রহসনের বিচার করে ফাঁসির আদেশ? প্রশ্ন করুন এই দেশে আসল সন্ত্রাসী কে? যারা এই শিশু হত্যার বিরুদ্ধে যে একমাত্র রাজনৈতিক দল যারা এই শিশু হত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছে সেই আওয়ামী লীগ সন্ত্রাসী নাকি যারা এই দেশের স্বার্থ বিদেশি প্রভুদের হাতে তুলে দিচ্ছে, এই দেশের শিশুদের জীবন মানুষের জীবিকাকে বিপন্ন করেছে সেই ইউনূস, এনসিপি, বিএনপি আর জামাত তারাই আসল সন্ত্রাসী। তাই না দর্শক? তো আমরা প্রতিবাদ করব, আমরা সচেতন হব। আমরা এই শিশু আর তাদের মা-বাবাদের সাথে দাঁড়াবো। দাঁড়াবো না দর্শক? কারণ মানুষ যখন জেগে ওঠে, তখন মৃত শিশুদের লাশ ডিঙিয়ে সিনেমা দেখতে যাওয়া হাসি, হাসি মুখে আর এত সহজ হয় না। তাই না দর্শক? কাজেই শুনুন, জানুন, প্রতিরোধে ঘুরে দাঁড়ান। একটু সোজা হয়ে দাঁড়ান দর্শক। ভয় কি? বঙ্গবন্ধুর কন্যা তো এখনো আমাদের সাথে আছেন। আর যতদিন তিনি আছেন, আমাদের আশা আছে। এই মৃত শিশুদের জন্য জাস্টিস আমরা আনবই। জয় বাংলা।